ও লেভেল 2025 সালের বাংলা পরীক্ষার পেপার 1 হয়ে গেল আজকে। এবং সবাই মোটামুটি ভালো লিখেছে, ভালোভাবে পরীক্ষাটা হয়েছে। অনেকের কাছে শুনলাম কিছু কনফিউশন থাকে, প্রতিবারের মতো এবারেও কিছু কনফিউশন আছে, কিন্তু তারপরও পেপারটা আসলে সহজ ছিল এবং তোমরা লিখতে পেরেছো। যেটুকু কনফিউশনের জায়গা আছে, যে যেভাবে লিখেছো সেটা নিয়ে একটা কনফিউশন থাকতে পারে, তবে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার এখন প্রয়োজনীয়তা একেবারেই নেই। এবং অবশ্যই অবশ্যই অন্যদের সাথে আলোচনা করারও দরকার নেই, কে বেশি লিখছে কে কম লিখছে, কে বেশি ইনফরমেশন দিচ্ছে কে কম ইনফরমেশন দিচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে আসলে বদার হওয়ার কোনো প্রয়োজন আমি এখন দেখতেছি না। বরঞ্চ আমাদের পেপার 2 এর জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমরা যেহেতু অনেকগুলো সাবজেক্ট আছে, আমাদের অনেকেরই অনেকগুলো সাবজেক্ট নেওয়া আছে, সেই সাবজেক্ট গুলোর প্রিপারেশন গুলো খুব সুন্দরভাবে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি এখন তোমাদের সাথে যে আলোচনাটা করব, পেপার 2 এর প্রিপারেশনটা কিভাবে তোমরা নিবা। তো পেপার 2 এর প্রিপারেশন নেওয়ার জন্য ফাইনাল একটা ডিসকাশন আমি করে দিচ্ছি, সেটা একটু দেখবে, সেই বিষয়টা দেখবে, সেইভাবে প্রিপারেশন নিবে। আজকে 25 তারিখ, প্রায় রাত শেষের দিকে। আমরা একটু বিশ্রামের প্রয়োজন আছে এবং ইংলিশ পেপার 2 নিয়ে চিন্তা করতে হবে। ইংলিশ পেপার 2টাও গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে ইংলিশেও নাম্বার তোলার জন্য কিন্তু বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন লেখা লিখতে হয়, সময় দিতে হয়। তো সেই সময়টা দাও ইংলিশের শিক্ষকদের কাছ থেকে যে সহযোগিতা তোমরা নিয়েছো সেভাবে। তো এই ক্ষেত্রে এখন আমি বাংলা পেপার 2 নিয়ে কথা বলবো। 29 তারিখ আমাদের পরীক্ষা, হাতে 3টা দিনের মতো আছে, মাঝখানে আরেকটা পরীক্ষাও আছে। তো এই সময় আসলে আমরা কি প্রস্তুতি নিব, আমি সবগুলো টপিক নিয়ে কথা বলছি। সবগুলো টপিকের ক্ষেত্রে তুমি কিভাবে প্রস্তুতি নিবে এবং পরীক্ষার সময় কিভাবে সেগুলো লিখবে, সময় ব্যবস্থাপনা কি হবে, সবগুলো জিনিস নিয়ে আমি বলছি। এবং আমার এই ক্লাসটির সাথে, এই রেকর্ডটির সাথে হচ্ছে আমি কিছু লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কের ডিসক্রিপশন থেকে সেই লিঙ্ক গুলো নিয়ে তোমরা সহযোগিতা নিতে পারবে। তো তাহলে আমি শুরু করি। আমাদের পেপার 2টাতে কি আছে, বাংলা পেপার 2তে কি কি জিনিস আছে সেটা আমরা একটু দেখি। পরীক্ষার একটা বড় অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে, যেহেতু আমরা পরীক্ষা দিয়ে ফেললাম। তো এখন আমরা একটু দেখি কি কি বিষয়গুলো রয়েছে। আমরা শুরু করে ফেলেছি পরীক্ষা, ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা সাবজেক্টই আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে দেওয়ার জন্য নিজের অবস্থান থেকে। তো তাহলে বাংলা পেপার 2, আমরা জানি নম্বর হচ্ছে 110 এবং সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। অলরেডি দেখে ফেলছো, বুঝে ফেলছো যে পুরো সময়টাই তোমাকে দেওয়া হবে, কোনো রকম বিরক্ত করা হবে না। 1 ঘন্টা 30 30 মিনিটের মধ্যে তুমি পুরো সময়টাই ব্যবহার করতে পারবা। কি তবুও 110 নম্বরের প্রশ্ন হিসেবে 1 ঘন্টা 30 মিনিট একটু কম সময়, একটু প্রেশার আমাদের হয়ে যায়। যারা বিশেষ করে একটু রিডিংটা পড়তে যাদের একটু টাইম লাগে তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তো এই কষ্টের কথা মাথায় রেখে যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষায় সবগুলো জিনিস লিখে দিয়ে আসতে হবে। প্রথম কন্ডিশন একটু ভালো করে শুনবেন সবাই, যে প্রথম লক্ষ্য হচ্ছে সব প্রশ্নের উত্তর দিতে হবে। সব প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কোনো অবস্থাতেই লাস্টের দিকে 2-3টা কোশ্চেন আনসার আমি লিখতে পারলাম না, ওয়ার্ড মিনিং গুলো আমি কিছুই লিখলাম না, এরকম করা যাবে না। 110 নম্বরের পরীক্ষা, আমি যদি 2টা কোশ্চেন আনসার না লিখতে পারি, তাহলে 6 + 6 12 চলে যাচ্ছে। তাহলে 110 থেকে 12 চলে গেলে 98 আমি লিখতেছি পরীক্ষায়। 98 আমি যদি লিখি, সেখানে আমি 90 কিভাবে পাবো, তাই না? তো আমাদেরকে সবাইকে 110-এর ভিতরে 95 থেকে 100-এর মধ্যে নাম্বারটা তুলতে হবে যদি আমরা A স্টার পেতে চাই। আমরা A স্টারের চিন্তাটাই করতেছি, তো সেই জায়গা থেকে আমাদের 100 মার্কস তুলতে হবে। 100 মার্কস তুলতে গেলে আমরা কখনোই 2টা কোশ্চেন আনসার ছেড়ে দিয়ে আসতে পারতেছি না, আমাদের ফুল অ্যান্সার করতে হবে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। তো আমাদের টপিক গুলো কি কি আছে আমরা সেটা একটু দেখি। সন্ধি, বাগধারা, প্রবচন ও জোড়া শব্দ, বাক্য রূপান্তর, তারপর থাকছে ক্লোজ পরিচ্ছেদ, মানে হচ্ছে শূন্যস্থান পূরণ, MCQ এবং প্রশ্ন উত্তর ও শব্দার্থ। এই তো, এই কটা জিনিস তো আমাদের দেওয়া লাগতেছে। তো তাহলে এগুলোর প্রিপারেশন আমরা কিভাবে নিব? সবার আগে সবচেয়ে ভালো প্রিপারেশনের জন্য যেটা করতে হবে, 2018 থেকে 2024 সালের সবগুলো প্রশ্ন ভালো করে অনুশীলন করতে হবে। অনুশীলন করতে হবে মানে 2018 থেকে 24 সাল পর্যন্ত যে কটা কোশ্চেন পেপার আছে, মার্ক সিস্টেম আছে, সেগুলো নিয়ে বসে ভালো করে
সন্ধি, বাগধারা, শূন্যস্থান পূরণ সবগুলো দেখে ফেলতে হবে। এই ক্ষেত্রে কোনো মানে বাদ দেওয়া যাবে না, সবগুলো বিষয় দেখতে হবে। 24 সালের কোশ্চেন তো আসবে না, তাই না? তো আমরা কেন করব? না, এটা বলা যাবে না, আমাদের এইটা প্র্যাকটিস করতে হবে। 24 সালের শূন্যস্থান পূরণ যেটা আছে, প্র্যাকটিস করো। কোশ্চেন অ্যান্সার গুলো কিরকম আছে দেখো। তো এইগুলো করতে হবে। এবার সন্ধির কথা যদি আমরা আসি, আমি সন্ধি নিয়ে আগে অনেক ডিসকাশন করেছি, অনেক আলোচনা আছে। সন্ধির জন্য আমি শর্ট সাজেশনে কিছু শব্দ দিয়েছি, সেগুলো তোমরা দেখবা। এবং দুইটা শীট আছে, একটা তো হচ্ছে হলো গিয়ে ফার্স্ট পেপারে সব সন্ধি দেওয়া আছে, আরেকটা হচ্ছে হলো গিয়ে শুধু সন্ধি সব ডিটেল রুলস দেওয়া আছে। সেই দুইটা ফাইল দেখা উচিত হবে। তার মানে সন্ধির ক্ষেত্রে আমি যদি একটু তোমাদেরকে দেখাই, তোমরা কোন ফাইলগুলো দেখবে সেটা আমি একটু দেখাচ্ছি। যদি আমার ফোল্ডারে যাই, দেখো পেপার 2 এ একটা সন্ধি আছে হচ্ছে এইটা, একদম ডিটেইল। এখানে ডিটেল আছে, প্রত্যেকটা সূত্র আছে। তুমি ফার্স্ট পেপারে যে 18 থেকে 24-এর ভিতরে যে সূত্রগুলো, সেগুলোকে যদি ফোকাস করো, সেটা তোমার জন্য ভালো প্রস্তুতি হবে। তো সন্ধির এই শীটটা আমি ডিসক্রিপশনও দিয়ে দিচ্ছি আবার। তো এই শীটটা তুমি করতে পারো, এখানে সব ডিটেইল আছে, মানে পুরো সন্ধির পুরো রিভিশনটা হচ্ছে এখান থেকে। এবার একটু শর্টার ভার্সনে যদি যাই, একটু অল্প সন্ধি যদি আমরা পড়তে চাই, তাহলে এখানে যে সবগুলো লিস্ট করা আছে, এই যে এগুলো শুধু ফার্স্ট পেপারের সন্ধিগুলো, ঠিক আছে? তো এই কটা সন্ধি যদি তুমি করো, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে তুমি এখান থেকেও কিন্তু কমন পাচ্ছ। তাহলে আমি একটা সাজেশন দিচ্ছি, শর্ট সাজেশনের একটা সন্ধি দিচ্ছি। আমার শর্ট সাজেশনটা কোথায় গেল? এটা সম্ভবত এখানে নাই। শর্ট সাজেশনটা এখানে নাই। তো শর্ট সাজেশনটা আমি সাথে দিয়ে দিচ্ছি। তো শর্ট সাজেশনটা এইটা, এবং হচ্ছে এইটা, এই তিনটা পুরোটা প্রিপারেশন নেওয়া মানে হচ্ছে আমার সন্ধি সব প্রিপারেশন নিয়ে নিয়ে ফেললাম। আর যাদের এত পড়ার সময় নাই, কিংবা এত খুব কঠিন লাগতেছে, খুব মনে ভয়ঙ্কর লাগতেছে, তাদের জন্য বলবো অবশ্যই আমার শর্ট সাজেশন এবং এইটা করো। ওই ফাইলটাকে বাদ দিলে দিতে পারো, যাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এত সূত্র দেখা লাগবে না, এত সূত্রের প্যারা নেওয়া লাগবে না। তোমরা এইটা এটা করো, এখানে যে শব্দগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, এবং আমার শর্ট সাজেশনের শব্দগুলো প্র্যাকটিস করো। তাহলে কিন্তু সন্ধি হয়ে গেল। আর কেউ এটা কাইন্ডলি এই ঝামেলাতে যেও না যে স্যার এইটার রুলসটাকে কি জানি হয়েছিল, স্যার এই রুলসটাকে একটু বুঝাতেন। এখন রুলস বুঝার সময় নাই, রুলস বুঝার সময়টা ছিল আমাদের 9-10-এ, 10-এরও শুরুর দিকে, 10-এরও মিডলে আমাদের গিয়ে সন্ধি সূত্র বোঝার সময় থাকে না। তাও অনেকবার রিপিট করা হয়। তো সূত্রগুলো বোঝার জন্য কিংবা সূত্র ধরে ধরে মেমোরাইজ করার জন্য এবার এই এই মোমেন্টে সেটা করো না। সেইটা করলে আমি বলবো যে সময়টা নষ্ট হচ্ছে, আমাদের আরো অনেক কাজ আছে। তো এটা করো না। শব্দগুলো এইভাবে থাকবে, আমরা জানি যে ভাঙাটা দেওয়া থাকবে। আমি মোটামুটি মোটামুটি ধরো 99% শিওর যে এইভাবেই থাকবে। এটা এইভাবে লিখতে হবে। তো শীত যকৃত শীতার্ত, প্র্যাকটিস করো। প্র্যাকটিসটাই বেটার হবে। এই কোশ্চেন পেপারে সব, এই শীটটা সবগুলো করে ফেলো, এবং আমার শর্ট সাজেশনের গুলো সবগুলো করে ফেলো। ইনশাল্লাহ পারবে। ঠিক আছে? তো এটা গেল সন্ধির আলোচনা। এবার বাগধারা, বাগধারা নিয়ে আমাকে ইভেন কয়েকজন আমাকে ইউটিউব চ্যানেলেও বলেছিল যে স্যার যদি বাগধারার উপর একটা লেকচার দিতেন, একটা ক্লাস নিতে খুব ভালো হতো। আর সেটা করে উঠতে পারিনি আমি, আসলে সময় সুযোগে হয়নি। তবে বাগধারা, প্রবচন ও জোড়া শব্দের ক্ষেত্রে এটা আমরা কিভাবে লিখি সেটা আগে একটু জানি। যে আমাদের কোশ্চেন পেপারটায় প্রথমে বক্সের ভিতরে 10টা বাগধারা, প্রবচন এবং জোড়া শব্দ থাকবে। সেখান থেকে 5টা শূন্যস্থান পূরণ দেওয়া থাকবে, 6, 7, 8, 9, 10। তো ওই শূন্যস্থান পূরণে আমাকে শুধু নাম্বারটা লিখতে হবে। একটু বারবার একটু খেয়াল করো, শুধু নম্বরটা লিখতে হবে, অগাধ জলের মাছ কথাটা লিখতে হবে না। অগাধ জলের মাছটা বক্সের ভিতরে নাম্বার 4-এ ছিল, ধরো সাপোজ যে 4-এ ছিল অগাধ জলের মাছ, তাহলে তুমি নাম্বার 4টা লিখে দিবা। এখন এই লেখাটা তুমি কেমন লিখবা, হাতের লেখা এক একজনের এক এক রকম, আমি বারবার বলছি। 4 এটা যেন বোঝা যায়, 4-কে যেন 9 মনে না হয়, 9-কে যেন 1 না মনে হয়, 7-কে যেন 1 না মনে হয়, 1-কে যেন 7 না মনে হয়। এই যে ব্যাপারগুলো 1, 7, 9, 4, এগুলো কিন্তু আমরা কনফিউশন করে ফেলি, অনেকে খুব ছোট করে লিখি, অনেকে একটু কোনো রকম লিখি। এটা না, অন্তত এই শূন্যস্থান পূরণের জায়গাটুকুতে খুব সুন্দর করে যে হ্যাঁ এটা আমি 1 লিখেছি, এটা আমি 3 লিখেছি, এটা আমি 9 লিখেছি, এটা যেন বোঝা যায়। এটা খুব বেশি সময়ের কাজ না,
বাগধারা, প্রবচন, জোড়া শব্দ, যাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো আছে, যারা বাংলা পড়ে বুঝতে পারে, সেন্টেন্স গুলো ভালো ধরতে পারে, তাদের জন্য কিন্তু বাগধারা, প্রবচন, জোড়া শব্দ অতটা মেমোরাইজের দরকার হয় না, অতটা মুখস্থের দরকার হয় না। ঠিক আছে? কারণটা কি? সেন্টেন্স পড়ে কিন্তু অ্যালাইন করা যায়, বোঝা যায় যে ওটার সাথে এটা একটা মিল হচ্ছে। এভাবে কিন্তু অনেকেই পেরেছে, এবং বাগধারাতে ইজিলি 8 পাওয়া যায়, 8 10 এই দুইটা মার্কস পাওয়া যায়, মানে একটা ভুল হতেই পারে, এটা অসম্ভব না। তো তো বাগধারা, এবং এটাও ধরে রাখো, আমি যদি এখন তোমাকে 500টা বাগধারাও দিতে পারবো, আমি শর্ট সাজেশনও দিতে পারবো। তো এই শর্ট সাজেশন বলো, 500টা বাগধারা বলো, যাই আমি দিই না কেন, তুই একটা নতুন থাকবেই। আমাদের যেমন পেপার ওয়ানে রান্না নিয়ে, আমি তো অন্যদিন রান্না নিয়ে কোনো আলোচনা করেছিলাম, আমার মনে পড়ে না। এই তোমার প্রিয় শখ, ওইটাকে ওইখানে কেউ কেউ রান্নাটাকে এনেছিল, সেখান থেকে রান্না সম্পর্কে একটু পড়া হয়েছিল, কিন্তু এছাড়া রান্নাটাকে ফোকাস করে কিন্তু আমি ক্লাসে পড়াইনি, কোথাও বলিনি। ওটা কিন্তু এসেছে, ঠিক আছে, কিন্তু এবং আমরা সেটা পেরেছি, এমন না যে রান্না সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। তো পেপার ওয়ানে যেমন একটা জিনিস দিল, পেপার টু তেও বাগধারা এরকম থাকবে যে আমি আলোচনা করিনি, তুমি পড়োনি, কিন্তু তুমি ওই প্রশ্ন পড়ে বুঝতে পারবা যে হ্যাঁ, এটার মানে এরকম কিছু হতে পারে। এই হতে পারে জিনিসটা কিন্তু আসলে ওটাই হবে। তো সেই জায়গা থেকে বাগধারা যে 10টা থাকবে, বাগধারা, প্রবচন, জোড়া শব্দ, সেখানে সবগুলো কমন পাওয়া কখনোই পসিবল না, কখনোই না। তো তাহলে কি পড়বো না? অবশ্যই পড়বো, কিছু জিনিস পড়বো, এখানে আমি দেখাচ্ছি। এই যে ফাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করব, একসাথে সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এগুলো পাস্ট পেপারের। তো এইখানের বাগধারাগুলো পড়তে পারো, এখানে খুব বেশি নাই, হয়তো বা কত, 150 200টার মতো আছে, তাও কম না। ঠিক আছে, এগুলো পড়তে পারো, এগুলো পাস পেপার, এগুলো পাস পেপার থেকে 2 4টা রিপিট হয়, এটা পড়তে পারো, ওই 5টা পড়ার দরকার নাই। এই কটা একটু পড়ে দেখতে পারো, এবং অবশ্যই 18 থেকে 24, মে জুন 2018 টু 2024, এইখানের বাগধারা গুলো দেখো, পড়ো। ঠিক আছে? অচেনা থাকবেই বলছি, ওটা ব্যবহার হতেও পারে, নাও ব্যবহার হতে পারে। তো এটা খুব বেশি প্যারার কিছু হবে না, এই ফাইলটা থেকে পড়বো, এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি। এই ফাইলটা থেকে বাগধারা গুলো পড়ো এবং পাঁচ পেপারের গুলো পড়ো, তাহলেই হয়ে যাবে, 500টা পড়া লাগবে না। এরপর আসতেছে বাক্য রূপান্তর। বাক্য রূপান্তরের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বাক্য রূপান্তরও সেম জিনিস, কিছু সূত্র আছে, কিছু রুলস আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ব্যবহার আছে, ডিরেক্ট ইনডিরেক্টের ব্যাপার আছে, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ, অপটেটিভ, এরকম অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। সেগুলো নিয়ে আলোচনা, আমি আমার যারা অনলাইন ব্যাচ তাদেরকে কথা দিয়েছিলাম, আমার এখন মনে পড়তেছে যে আমি এগুলো নিয়ে পড়াবো, কিন্তু শেষ পর্যন্ত আর কেন জানি সময় সুযোগে হয়নি। তো তাদেরকেও বলবো, সবাইকেই বলবো, যে বাক্য রূপান্তরের ক্ষেত্রে ফার্স্ট পেপারের গুলো সলভ করাই এনাফ। আমার বাক্য রূপান্তরের চমৎকার একটা ফাইল আছে, যেটা আমি ধীরে সুস্থে অনেকদিন ধরে বানিয়েছি, এবং আমার একজন বন্ধু ছিলেন, মানে বন্ধু আছেন, সে আমাকে এটা তৈরি করতে সহযোগিতা করেছিল। তো তো সেটা মিলে আমরা এটা করে ফেলেছিলাম। তো সেই জায়গাতে বাক্য রূপান্তরটা যদি একটু দেখো, বাক্য রূপান্তর এই যে 4 থেকে 24, মে জুন 2024 টু 2024 পর্যন্ত সবগুলো সেটা উত্তর সারা আছে, আবার কোথাও উত্তর সহ আছে। তো এইটা যদি প্র্যাকটিস করো, উত্তর সহটা আসলে কোথায় একটু দেখতেছি। উম, উত্তর সহ এখানে, এখানে ফাইলটাতে ছিল, যেখানে আমি 3টা দিব, সেখানে কিন্তু সবগুলো হয়তো বা নেই, যেখানে উত্তর সহ আছে 2 4টা মিলবে না হয়তো বা, সেগুলো মার্ক স্কিম থেকে দেখে নিতে পারবা। তো এখানে আছে কত, দেখো 114টার মতো আছে, এখানে মনে হয় আছে 125টা। এই ওইখানে আগে আগের তৈরি ছিল ওই ফাইলটা, এই ফাইলটা একটু পরের তৈরি। এখানে এই যে এই 7 8টা হয়তো বা তুমি নাই, এটা মার্ক স্ক্রিন দেখে করে নিতে পারবা। তো তাইলে এইখানে যে 124টা কিংবা 25টা, এই যে এই ফাইলটা, এই ফাইলটা কমপ্লিট করো, এই ফাইলটা নিয়ে বসো, এই ফাইলটা করে ফেলো, পড়ে ফেলো, দেখবা রিপিটেড হবে, একদম সেম পাবা, কমন পাবা, আমি বলতেছি। বাক্য রূপান্তরে কোনো অসুবিধা নেই। বাক্য রূপান্তরে পার্শিয়াল মার্কিং আছে, এই টুকটাক একটু ভুল হলেও আমরা কিছুটা মার্কিং পাবো। তো বাক্য রূপান্তরটাও খুব সহজ, এটা নিয়ে কোনো ডিটেল আলোচনার দরকার নাই, কোন রুলস এর উপর বেস করে হলো দেখার দরকার নাই। যেটা আছে আমাদের কাছে রেকর্ডেড, এটা আমরা রিভাইজ করি, আমরা পড়ি। আমরা যারা যারা আগে ক্লাস করার সময় মনোযোগী ছিলাম, যারা আমরা প্র্যাকটিস করেছি ভেবে চিন্তে ভালোভাবে, তাদেরটা কিন্তু ঠিক আছে, তারা কিন্তু পেরেছে। ঠিক আছে? মানে তারা বুঝতে পারবো যে কোন লজিকে কি হলো। বাকিরা ওইটা করি নাই, কিন্তু এখন পড়লে কিন্তু পারবো, তাহলে পড়ে আমরা পেরে নেই, পড়ে পারলেই হবে। এই গেল বাক্য রূপান্তর। এবার আসো যে, এই তো গেল 3টা জিনিস, এই 3টা জিনিসই আসলে আছে পেপার টু এর জন্য।
যেটা আমরা পড়তে পারি, বসে বসে পড়লাম অনেক, পড়ে গিয়ে পরীক্ষা দিলাম। এর পরে যে তিনটা আছে, এই তিনটা তো আমাদের খুব প্রিয়। এই তিনটা আমাদের দক্ষতার উপর নির্ভর করে, আমরা বাংলা ভাষাটা কতটুকু পারি, বাংলা কতটুকু আমার রিডিং স্কিল আছে, বাংলা কতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আছে, সেইটার উপরে কিন্তু জাজ হবে এখানে। ক্যামব্রিজ কোনো ইনস্ট্রাকশন আমাদের দেয়নি, ক্যামব্রিজ কোনো রকম কিছু বলে নাই যে তুমি এই ক্যাটাগরির জিনিসগুলো পড়ো তাহলে পরীক্ষায় পারবে, এরকম কিন্তু কিচ্ছু নাই। তো সেই ক্ষেত্রে এই তিনটা টপিকের ক্ষেত্রে মানে ক্লোজ প্যাসেজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস জায়গাটা, এমসিকিউ এন্ড কোশ্চেন আনসার, ওয়ার্ড মিনিং, এই জায়গাটা আমাদের একটু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আমরা প্র্যাকটিস করে দেখতে পারি যে আমার লেখাটা কি হচ্ছে কিনা, আমি কি পারতেছি কিনা। তো ক্লোজ প্যাসেজের ক্ষেত্রে আমি অলরেডি বলে রেখেছি, আমি এখন আবার এখানে লিখে দিচ্ছি, একটু দেখে নাও যে এই জায়গাগুলোতে তোমাকে অবশ্যই ফোকাস করতে হবে। যে নাম্বারটা ভালো করার জন্য তুমি শূন্যস্থান পূরণ কয়েকটা ইয়ারের করতে পারো, আমি কয়েকটা ইয়ারের শূন্যস্থান পূরণের কথা এখনই বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে হলো গিয়ে 2007, মে জুনের গুলো। 2007 তুমি করতে পারো, 2011, 12, 2014, 2016, 2017, অ্যান্ড এরপরে যেগুলো আছে সেগুলো তো আমি বারবার করতে বলতেছি। আর এরপরে কি, এবং 2018 থেকে 2024। তো এগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করাটা কিভাবে প্র্যাকটিস করবা? শূন্যস্থানটা নিয়ে বসবা, অ্যান্সার বক্সের অ্যান্সার গুলো নিয়ে বসবা, পুরো প্যাসেজটা পড়বা, বক্সের কোন শব্দটার অর্থ কি সেটা জানবা, অর্থ না বুঝলে গুগলে লিখলে অর্থ জেনে ফেলা যাচ্ছে, জেনে নিবা অর্থটা। মার্ক স্কিম আছে, এই সবগুলোর মার্ক স্কিম আছে। তো মার্ক স্কিম গুলো নিয়ে তুমি বসে দেখবা উত্তর মিলতেছে কিনা। মানে এরকম সময় দাও, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর 18 থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 27, 13টা। ধরো 13টা কিংবা 12টা, 13টা ধরলাম, 12, 13টা শূন্যস্থান পূরণ তুমি প্র্যাকটিস করবে, হাতে আসছে 3 দিন। তার মানে তুমি 4টা শূন্যস্থান পূরণ একবারে বসে করে ফেললা। সকালে বসলা, সকালে বসে তুমি ধরো 2007, 11, 12, 14 এগুলো দেখে ফেললাম। আর কেন এগুলো দিচ্ছি বলি, এখানে কিছু টপিক আছে যে টপিক গুলো খুব অ্যালাইন উইথ বাংলা কালচার, বাংলা লিটারেচার। তো সেই বাংলা কালচার, লিটারেচার, বাংলা বাংলা রিলেটেড টপিক আছে 14, 16, 17, 22, 22, 21 এরকম আছে। তো ওটার সাথে সিমিলার টাইপের টপিক আসতে পারে। এগুলো প্র্যাকটিস করলে যে শব্দগুলো তুমি দেখতেছো, জানতেছো, সেই শব্দগুলোর মতো শব্দগুলো হয়তো 2025-এর শূন্যস্থান কোনটাতে থাকতে পারে, তখন সেটা তোমার কাছে ইজিয়ার হবে। এটা ছাড়া আসলে আর তেমন কিছু ক্লোজ প্যাসেজে বলা নাই। আমি ক্লোজ প্যাসেজ যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে ধরো নাম্বার 16 কিংবা 17 নাম্বার শূন্যস্থান পূরণটার জন্য যে তুমি অর্থ, শব্দের অর্থটা তুমি লিখবা, মানে যে ওয়ার্ডটা তুমি পিক করবা, সেটা অনেক সময় ডিপেন্ড করতে পারে 17-এর আগের লাইনের যে কথাবার্তাগুলো আছে সেখানে, অথবা অথবা 17-এর পরের লাইনগুলো যেটা 18-এর দিকে যাচ্ছে, শূন্যস্থান নাম্বার 18-এর দিকে যাচ্ছে, ওইটার আশেপাশে, ওইটার সার্কেলের আশেপাশে কিন্তু হিন্স থাকতে পারে, যে হিন্সটা দিয়ে তুমি বক্সের শব্দটা পিক করতে পারো। আরেকটা জিনিস হচ্ছে যে বিভক্তি বলে, যে জিনিসটা বিভক্তি মানে হচ্ছে একটা শব্দের সাথে সেই সকল লেটার গুলো আমরা অ্যাড করি, যে লেটার গুলো দিয়ে পুরো শব্দটাকে সেন্টেন্সের মধ্যে ফিট করি। আমি বিদ্যালয়ে যাচ্ছি, শব্দটা বিদ্যালয় কিন্তু অন্তঃস্থয়ের সাথে একাল অ্যাড করেছি, যাতে আমি বিদ্যালয় যাচ্ছি এই তিনটা শব্দকে লিঙ্ক আপ করা যায়, এটাকে বিভক্তি বলে। তো বিভক্তি গুলো অনেক সময় আমাদের সেন্টেন্স কমপ্লিট করতে গিয়ে অনেক বড় ভূমিকা রাখে। যে মানুষের জন্য এটা অনেক দরকারি, তাহলে কিন্তু শব্দে লেখা আছে মানুষ, তাহলে মানুষ এটা অনেক দরকারি হচ্ছে না, কিন্তু মানুষের জন্য এটা অনেক দরকারি। তো তাহলে মানুষের, মানুষের, মানুষকে, মানুষদের, এই যে কে দের, মানুষের, এই ব্যাপারগুলো শূন্যস্থান পূরণে ফিট করার জন্য, সেন্টেন্সটাকে ফিট করার জন্য ভূমিকা রাখে। তো সেই জিনিসটা একটু দেখতে পারো, সেই জায়গাটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যেতে পারে। তারপর আস্তে আস্তে এমসিকিউ। এমসিকিউর জন্য আমি সাজেশন দিয়ে রাখছি, সেগুলো আমি এখন আর লিখতেছি না। কোশ্চেন অ্যান্সারের জন্য লিখতেছি না, কয়েকটা অ্যাটলিস্ট 3-4টা তোমার চয়েস অনুযায়ী তুমি ফার্স্ট পেপার গুলো নিয়ে বসো, দেখো, ভাবো যে কি রকমের এমসিকিউ তুমি পিক করতে পারো। আমি দেখতেছি লাস্ট কয়েক ইয়ার ধরে টেকনোলজি রিলেটেড এমসিকিউ দিচ্ছে, মানে ধরো ইন্টারনেট, তথ্য প্রযুক্তি, বিজ্ঞাপন,
মানে অ্যাডভার্টাইজমেন্ট, মানে এইরকম টাইপের টপিক দিচ্ছে লাস্ট ইয়ার গুলোতে। তো তাহলে 25-এও হয়তো বা আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়লাম, পরিবেশ দূষণ নিয়ে পড়লাম পেপার ওয়ানের জন্য, যেগুলো কিছুই আসে নাই, সেগুলো কিন্তু পেপার টু এর কোথাও না কোথাও আসতে পারে। তো পেপার টু এ যদি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এমসিকিউ দেয়, আমাদের যদি পড়া থাকে সেটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে এমসিকিউটা। তো ওই জায়গা থেকে এমসিকিউর জন্য এইরকম রিলেটেড কিছু কোশ্চেন তোমরা দেখতে পারো ফার্স্ট পেপার থেকে। যে কোনো ইয়ারের যে কোশ্চেনটাকে দেখে মনে হচ্ছে টেকনোলজি কিংবা সায়েন্স কিংবা বিজনেস বিজ্ঞাপন এরকম টাইপের যে এমসিকিউ গুলো আছে, সেগুলো একটু দেখতে পারো, এমসিকিউ প্র্যাকটিস হিসেবে তুমি করতে পারো। এমসিকিউ ক্ষেত্রে মনে রাখতে হবে এমসিকিউর প্যাসেজটাকে ইম্পর্টেন্স দিতে হবে, প্যাসেজের উপর বেস করে অ্যান্সারটাকে তোমাকে পিক করতে হবে, নট তোমার জেনারেল নলেজ থেকে। তুমি ওই প্যাসেজ পড়ে তোমার যে ইনফরমেশনটা তুমি পাচ্ছ সেই ইনফরমেশনটা পিক করতে হবে। 7টা এমসিকিউ থাকবে, খুব কম সময়ের মধ্যে এমসিকিউটা দিতে হবে। আমি টাইমিং এর ব্যাপারে একটু পরে বলতেছি। এবার আসতেছে প্রশ্ন উত্তর। তোমরা যদি একটু দেখো লাস্ট কয়েকটা ইয়ার ধরে, 2-3টা ইয়ার ধরে, 3টা ইয়ারের মতো, যে কোনো ট্রাভেল কাহিনী দিচ্ছে। কারণ একজন লেখক কোথাও বেড়াতে যাচ্ছেন, কেউ কোথাও বেড়াতে যাচ্ছেন, এরকম কোনো বিষয় নিয়ে লিখতেছে, হচ্ছে প্রশ্ন উত্তরে প্যাসেজ দিচ্ছে। তো আমি শিওর না যে এরকম কিছু দিবে কিনা, হতে পারে বাঙালি কালচার সংস্কৃতি এগুলো নিয়েও কোনো কিছু দিতে পারে। সায়েন্স রিলেটেড দিবে না, আমার মনে হয় না সায়েন্স রিলেটেড কোনো কিছু দিবে। কোনো রাইটারের কোনো এক্সপিরিয়েন্স, কোথাও বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্স, কিংবা মানুষের ছোটবেলার একটা স্মৃতি, মানুষের ভালো লাগা, কোন একটা রাইটারের ভালো লাগা, এরকম বেস করে কোনো প্যাসেজ হয়তো বা দিবে। সেখান থেকে তোমাকে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। এবং ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে, ওয়ার্ড মিনিং এর আসলে আমার কাছে সুন্দর একটা ওয়ার্ড ওয়ার্ড লিস্ট ছিল। আমি ফার্স্ট পেপার সবগুলো ওয়ার্ডের একটা লিস্ট করেছিলাম, কিন্তু সেই ওয়ার্ডের লিস্ট গুলো আমি খুঁজে পাচ্ছি না, মানে ওই ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলছি। যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, হয়তো বা কারো কাছে প্রিন্টেড কপি থাকতে পারে। যাই হোক, তবে এখন সেটা করা সম্ভব না যে তুমি সব ফার্স্ট পেপার 2004 থেকে 2024 পর্যন্ত যতগুলো ওয়ার্ড মিনিং আছে সবগুলো পড়ে ফেলবা, এটা আসলে এখন এই মুহূর্তে সম্ভব না। সেই ক্ষেত্রে তুমি যে করতে পারো, ওয়ার্ড মিনিং এর উপর এত প্রেশার নেওয়ার দরকার নেই, এত টেনশন নেওয়ার দরকার নেই। ওয়ার্ড মিনিং 5টার ভিতরে 2-1টা ইজিয়ার থাকবেই, 2-3টা ইজিয়ার থাকবেই। তো ইজিয়ার গুলো পারবা। আর বাকি যেগুলো প্যাসেজটা পড়ে তোমার যেহেতু আন্ডারলাইন করা ওয়ার্ডটা থাকতেছে, সেই ওয়ার্ডটার অর্থ কি হতে পারে সেই দিকে একটু চেষ্টা করবা, একটু এক্সপ্লেন করে লিখতে পারো। কিন্তু দুইটা অর্থ লিখবা না যে এইটা অথবা এইটা, দিস অর দ্যাট, এইভাবে না, তুমি একটা এক্সপ্লেন করে লিখতেছো যে এইটার মানে এটা হতে পারে। তুমি লিখে দিলা হতে পারে, কাছাকাছি তুমি মিলাতে পারছো, নাম্বার 1 দিতে পারে, পার্সিয়াল মার্কিং এখানে দেয় তো, পার্সিয়াল মার্কিংও তো আসতে পারে। তো ওয়ার্ড মিনিং এর প্রেশারটা নিওই না টোটালি। প্যাসেজটা পড়ার সময় ওয়ার্ড মিনিং গুলো দেখবা, বিশেষ করে ওয়ার্ড মিনিং এর যে লাইনগুলো আছে সেই লাইনটাকে ভালো করে রিয়েলাইজ করার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা, এবং সেটার অর্থটা কি হতে পারে। যদি জানা শব্দ হয় তাহলে তুমি সেটার একটা সিনোনিম লিখে ফেলতে পারতেছো, যদি অচেনা হয় তাহলে ওইটাকে এক্সপ্লেইন করে লেখার ক্ষেত্রে কিভাবে লেখা দিতে পারে সেই চেষ্টাটা করবে। প্রশ্ন উত্তরগুলোর জন্য আমি বলছি যে 4টা বুলেট পয়েন্ট, মানে 4টা পয়েন্ট লিখতে হয়। অ্যাকচুয়ালি এটা 4 নাম্বারের কোশ্চেন, 2 নাম্বার ল্যাঙ্গুয়েজের জন্য। সাইজ খুব বেশি বড় হতে হবে না, লাইনের বাইরে লিখবা না, যেটুকু লাইন প্রোভাইডেড থাকবে সেইটুকুর ভিতরেই তুমি লেখাটা শেষ করবে। এখানে হয়তো বা আমরা কিছু কাজ করতে পারতাম, বাট এই মুহূর্তে এখন সময় খুবই কম, এখন আমরা ডিটেল আলোচনায় যেতে পারবো না। আমার অন্যান্য রেকর্ড গুলোতে অনেকগুলো রেকর্ড আছে বিভিন্ন সময়ে, সেখান থেকে প্রশ্ন উত্তরের যে রেকর্ড গুলো এগুলো একটু খুঁজে বের করে, এটা খুব বেশি অর্গানাইজ না আমার চ্যানেলটা, ইনশাল্লাহ আমি পরবর্তীতে যদি এটা নিয়ে কাজ করি তখন অনেক গুছিয়ে জিনিসগুলো আপলোড করব। বাট এখন পর্যন্ত যেগুলো যেগুলো আছে সেখান থেকে অবশ্যই কাজে লাগবে, একটু খুঁজবেই কাজে লাগবে। একটু খুঁজবে, খুঁজে দেখবে পেপার টু এর প্রশ্ন উত্তরের রিলেটেড কি কি ভিডিও আছে সেগুলো তোমরা একটু দেখবে, সেটা দেখতে পারো, সেখান থেকে একটা উপকার পাবে। আর ওই যে যেভাবে বলা আছে সবগুলো সিকোয়েন্স অনুযায়ী থাকবে। 6টা প্রশ্নের জন্য 6টা প্যারাগ্রাফ থাকবে, প্রথমটা থেকে প্রথমটা, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা, এমসিকিউ ক্ষেত্রেও তাই। তো এইভাবে হচ্ছে তুমি সবগুলো জিনিসের প্রিপারেশন নিয়ে ফেলবা। তাহলে এমসিকিউ এবং প্রশ্ন উত্তর এবং ক্লোজ প্যাসেজের জন্য কি বললাম, এটা প্র্যাকটিসের ব্যাপার, এখানে খুব মেমোরাইজের কিছুই নাই। সন্ধি বাগধারা বাক্য উপর উত্তর আমরা একটু মেমোরাইজ করতে পারি। তো এই গেল হচ্ছে টোটাল সাজেশন, মানে কি করতে পারো সেটা নিয়ে আমি একটা পরামর্শ। ইন ডিটেল ডিসকাশনে যেও না, চিন্তা করো না, আমাকে চিন্তা করতে বইলো না, এগুলো দিয়ে আসলে বিশেষ কোনো লাভ এই মুহূর্তে হবে না আমাদের। এতটা ডিটেল যাওয়ার সময় এখন না। এখন এখন আমাদের র্যাপ আপ করার টাইম।
সেই সময় যদি আমরা স্টার্টিং এর অ্যাটিটিউড করি তাহলে তো হবে না, তাই না? র্যাপ আপের মতো করেই আমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো এইবার আমি একটু টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে কথা বলি। টাইম ম্যানেজমেন্টটা একটু দেখো কিভাবে কাজ করবে, একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে বুঝতে পারবা যে কি করা যেতে পারে। সন্ধি, বাগধারা ও বাক্য রূপান্তর, এই কটা 15 মিনিট ম্যাক্স। 15 মিনিট ঘড়ির দিকে সতর্ক থাকতে হবে। নিজে ঘড়ি নিব না, কিন্তু রুমে তো ঘড়ি প্রোভাইডেড থাকবে। তো তো ওই ঘড়ি দেখে পরীক্ষাটা শুরু করলো, টাইম জানালো যে এখন থেকে তুমি লেখা শুরু করতে পারো। যখন তুমি লেখাটা শুরু করলে ঠিক এক্সাক্ট 15 মিনিটের মধ্যে তুমি সন্ধি, বাগধারা ও বাক্য রূপান্তর শেষ করবে। সন্ধিতে অল্প কয়টা লেখা, বাগধারাতে জাস্ট নাম্বার গুলো লেখা, বাক্য রূপান্তরে একটা করে সেন্টেন্স লেখা, এই তিনটা জিনিস টোটাল প্যাকেজ, যেটাকে তুমি এখন হয়তোবা একদিন 2 দিন ধরে মেমোরাইজ করবে, পড়বে। যে 1-2 দিনের ব্যাপারটাকে তোমার 15 মিনিটে একটা ফাইনাল প্রেজেন্টেশন। তো সেই ক্ষেত্রে এটাকে 15 মিনিটের মধ্যেই রাখতে হবে। এখানে কোনো অবস্থাতে সময় অপচয় করা যাবে না। বাগধারার বক্সের 10টা বাগধারা মানে কি বসে বসে এটা চিন্তা করার কোনো দরকার নাই। বরঞ্চ 5টা সেন্টেন্স যে আছে, সেই সেন্টেন্সের বক্স থেকে কোনটাকে নেওয়া যেতে পারে সেই দিকে মনোযোগ দিবা, অটোমেটিক দেখবা পেরে যাবা। তাহলে সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর 15 মিনিটে ডান। এবার গেলাম ক্লোজ পরিচ্ছেদ। আমাদের হাতে 1 ঘন্টা 15 মিনিট বাকি। এমসিকিউ আর হচ্ছে প্রশ্ন উত্তর ও শব্দার্থ। এইবার আমাদের কিছু বিষয় দেখতে হবে। শূন্যস্থান পূরণ করতে নিয়ে আমাদের খুব দ্রুত উইদিন এ মিনিট আমাদের একটা ডিসিশন নিয়ে ফেলতে হবে যে আমি এখানে কতটা সময় ব্যয় করব। তো ক্লোজ পরিচ্ছেদটা সহজ না কঠিন, এটা আমাকে ডিসাইড করতে হবে। প্রথম কাজ হবে আমার সহজ না কঠিন, এটা ডিসাইড করতে হবে। এটা ডিসাইড করা মানে হচ্ছে তোমার জন্য, তুমি করতেছো, ইন্ডিভিজুয়ালি ভাবতে হবে। অন্য মানুষ পারে কি পারে না সেটা আমার দেখার বিষয় না। আমার জন্য এটা কি কঠিন লাগতেছে না সহজ লাগতেছে। আমি দেখলাম যে আম নিয়ে লেখা আছে কিংবা কাঁঠাল নিয়ে লেখা আছে, জাতীয় ফল কাঁঠাল, আমাদের দেশের জাতীয় ফুল শাপলা, এরকম একটা কন্টেন্ট লেখা আছে। আর একটা জায়গায় লেখা আছে আকাশে তারা নিয়ে কথাবার্তা বলা আছে, ব্ল্যাক হোল নিয়ে, কৃষ্ণ গহ্বর নিয়ে বলা আছে। তাহলে ব্ল্যাক হোলের বাংলা হচ্ছে কৃষ্ণ গহ্বর। তাহলে কৃষ্ণ গহ্বর নিয়ে লেখা আছে আর আম নিয়ে লেখা আছে। তো আমি তো বুঝতেছি কোনটা সহজ কোনটা কঠিন, তাই না? আবার কেউ আছে যে কৃষ্ণ গহ্বর কি এটা অলরেডি জানে এবং সে এইগুলা নিয়ে বাংলায় পড়ে রাখছে, তাহলে তার কাছে তো এটা সহজ। তো এইটা তোমাকে ডিসাইড করার চেষ্টা করতে হবে শূন্যস্থানের মানে পুরো প্যাসেজটা দেখে, বক্সের ওয়ার্ড গুলো দিকে একটু তাকিয়ে। পড়া না, পড়লে হবে না, আগে দেখতে হবে, চোখ দিয়ে তাকাতে হবে। উইদিন এ মানে একটা জাস্ট এট এ গ্ল্যান্স তুমি দেখলাম, এটা কি সহজ লাগতেছে না কঠিন? ডিসাইড করো, আগে ডিসাইড করো। 15টা মিনিটে তুমি বাকিগুলো লিখে আসছো, এবার 1টা মিনিট অপচয় করো, নষ্ট করো। 1টা মিনিট অপচয় করে তুমি সিদ্ধান্ত নাও এটা সহজ না কঠিন। মনে হচ্ছে কঠিন, ধরলাম আমরা এটা কঠিন হবে। কঠিন হলে এটাকে আমরা পেন্ডিং করে দিব, ঠিক আছে? আর সহজ হলে লিখ, সাথে সাথে লিখবো। তার মানে ক্লোজ পরিচ্ছেদটা যদি সহজ লাগে সাথে সাথে লেখা শুরু করে দিব। পড়লাম, দেখলাম ইজিয়ার লাগছে, এবার আমি করা শুরু করে দেবো, ঠিক আছে? লাগলো কঠিন, আমার সময় লাগবে, এটা কঠিন লাগবে, আমি কি পারবো? 10টা বক্স তো আমি ফিলাপই করতে পারবো না, আমি তো কিছুই বুঝতেছি না। এরকম একটা ফিলিংস আসতেছে, ভয় লাগতেছে। লেট ইট গো, এখানে পরে চিন্তা করা যাবে না। আমরা চলে যাব এমসিকিউতে। এমসিকিউ, এমসিকিউ মানে প্যাসেজ পড়ে এমসিকিউ গুলো দেখাতে হবে। 7টা এমসিকিউ আছে আমাদের জন্য, সর্বোচ্চ সময় সর্বোচ্চ 10 মিনিট। আমরা 10 মিনিটে এটা এমসিকিউটা করতে হবে। আমি জাস্ট 15, পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট শেষ হলো, তারপর আমি ক্লোজ প্যাসেজে গেলাম, দেখলাম এটা কঠিন, বুঝতেছি না, পারতেছি না, প্যারা লাগতেছে। ঘড়ির দিকে তাকায় দেখলাম অলরেডি 2 মিনিট হয়ে গেছে, মানে 17 মিনিট হয়ে গেছে। আমি এখনো কিছু কই নেই, টেনশন করতেছে, ভয় লাগতেছে। তো আমি এখন বাদ দিলাম, 17 মিনিট হয়ে গেছে তো ওকে। এবার থেমে গেলাম, থেমে গিয়ে আমি এখন এমসিকিউ শুরু করব। এমসিকিউর জন্য আমার 10 মিনিট আছে। আমার কিন্তু ওই মোমেন্টে কোনো অবস্থাতেই ভাবা যাবে না হ্যাঁ রে ক্লোজ প্যাসেজটা তো পারি নাই, ওটা কি পারবো, ওটা করার কি সময় আছে, পাবো কিনা, এইসব কোনো চিন্তা না।
ক্লোজ প্যাসেজ মাথা থেকে আউট। এবার আমি এমসিকিউটা নিয়ে বসলাম। প্যাসেজটা আছে, কোশ্চেন গুলো আছে। আমরা জানি কিভাবে প্যাসেজ থেকে কোশ্চেন গুলো দেখে দেখে প্যাসেজ থেকে উত্তরগুলো বের করতে হয়। 7টা বক্স থাকবে, কি 7টা প্যারাগ্রাফ থাকবে অথবা 6টা প্যারাগ্রাফ থাকবে, যাই থাকুক না কেন। নাম্বারের সিকোয়েন্স অনুযায়ী 26, 27, 28 সিকোয়েন্স অনুযায়ী প্যাসেজের কোশ্চেন গুলো থাকবে, মানে প্যাসেজের অ্যান্সার গুলো থাকবে। তো আমি 26 বের করব। আমি দুইবার সময় দেব না, আমার দরকার নেই একবার পেন্সিল দিয়ে দাগ দেওয়া তারপর কলম দিয়ে দাগ দেওয়া। আমি একটু একটু স্থিরভাবে ভাববো, ভেবে আমি ডিসাইড করে টিক দিয়ে দিব। 7টা আছে, 7টা বের করতে 7 মিনিট লাগে সর্বোচ্চ। আমি ধরলাম 10 মিনিট, 3 মিনিট আরো বেশি দিলাম, তার মানে প্রত্যেকটা প্রায় 1.5 মিনিট করে আমি সময় নিতে পারতেছি। তো আমি 10 মিনিটের মধ্যে এমসিকিউ গুলো করে ফেললাম। এবং এমসিকিউটা কঠিন ছিল না সহজ ছিল এরকম ডিসিশন, এরকম ডিসকাশনের কোনো জায়গা নাই। এমসিকিউ এই মোমেন্টটা আমাকে দিতেই হবে, দিতে হবে মানে দিতেই হবে। তাইলে 17 মিনিট পরে আমি শুরু করেছিলাম এমসিকিউ, এবং ঠিক 10 মিনিট পর আমি হচ্ছে কোশ্চেন এই এমসিকিউটা করে ফেললাম। তাহলে 17 আর 10-এ 27, 27 মিনিট হয়ে গেছে। আমার কাছে আছে 1 hour 3 minutes, 1 ঘন্টা 3 মিনিট আছে। এবং আমরা জানি অলরেডি 1টা মিনিটও আমাদেরকে বেশি দেওয়া হবে না, আমাদের 1 ঘন্টা 3 মিনিটের মধ্যেই প্রশ্ন উত্তর এবং ক্লোজ প্যাসেজ শেষ করতে হবে। মাথায় কিন্তু আছে প্রশ্ন উত্তর এবং ক্লোজ প্যাসেজটা শেষ করতে হবে। তো এবার আমরা প্রশ্ন উত্তরে আসি। প্রশ্ন উত্তরে গিয়ে সহজ হতে পারে, কঠিন হতে পারে, তাই তো দুইটা হতে পারে, যার যার পার্সপেক্টিভ থেকে, যার যার পজিশন থেকে। একজনের কাছে সহজ লাগতেছে, আরেকজনের কাছে কঠিন লাগতেছে, হতেই পারে, অসম্ভব না, এটা কোনো প্যারা না। তো সহজ না কঠিন এটা আমাকে ডিসাইড করতে হবে। আমি এইটুকু মোটামুটি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে কোশ্চেন পেপারে এমন হবে না। আমি তাদের কথা ভেবেই বলতেছি যারা অনেকটা প্রিপারেশন নিচ্ছে, যারা মোটামুটি এ স্টার এর ক্যান্ডিডেট, যারা নিজের হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে, এ স্টার তাকে পেতেই হবে। তাদের পার্সপেক্টিভ থেকে বলতেছি এমন হবেই না যে ক্লোজ প্যাসেজও কঠিন, ওয়ার্ড কোশ্চেন অ্যান্সার কঠিন, সবই কঠিন যাচ্ছে, এটা হওয়ার কোনো চান্স নাই। তো তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন উত্তরটা কঠিন হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। আর যদি কঠিন হয়েও থাকে তাহলে ধরে রাখো ক্লোজ প্যাসেজটা সহজ ছিল, ক্লোজ প্যাসেজে আম জাম কাঁঠাল এগুলো দিয়েছিল, এখন এখানে কঠিন একটা প্যাসেজ দিয়ে রাখছে, এরকম। মানে সব প্রশ্নে কঠিন দিবে না, একটা প্রশ্নে কঠিন দিবে। তো তাহলে প্রশ্ন প্রশ্ন উত্তরটা যদি তোমার কাছে কঠিন লাগে, আমি ধরলাম কেউ একজন যার কাছে এইটাও কঠিন লাগলো, তাহলে কি দুইটাই পেন্ডিং? এখন কি করব, বসে রেস্ট? না, বসে রেস্ট নেওয়া যাবে না, তো দুইটাই তো কঠিন। আর সহজ যদি হয়, ধরলাম এই প্যাকেজটার কথা আমরা আগে ভাবি যে এইটা সহজ এবং এইটা কঠিন, এই প্যাকেজটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো আমার হাতে আছে 1 ঘন্টা 3 মিনিট। প্যাকেজটা সহজ, আমি দেখে ফেলছি। কি করা উচিত বলো তো? উচিত হচ্ছে ক্লোজ প্যাসেজে যাওয়া। এটা তো আমি জানি, প্যাসেজটা দেখে ফেলছি। আমার এটা দেখতে এই প্রশ্নটা সহজ না কঠিন এটা ডিসাইড করতে লাগছে হচ্ছে 2 মিনিট, মানে 29 মিনিট হয়ে গেছে পরীক্ষা। হাতে আছে 1 ঘন্টা 1 মিনিট, 1 ঘন্টা 1 মিনিট সময় আছে, তাই না? তো 1 ঘন্টা 1 মিনিটের ভিতরে এবার আমাকে টাইম প্ল্যানিংটা এসে বড় লাগতেছে, প্রশ্ন উত্তরটা সহজ লাগছে। ওকে, আমি কঠিন এই প্যাসেজটাই গেলাম। কঠিন এই প্যাসেজটা গিয়ে আমি 15 মিনিট খরচ করলাম, 15 মিনিট জাস্ট। আমার হাতে কিন্তু 45 মিনিট থাকবে। ঠিক আছে, এটা তো আমি আগে করেই ফেলছি। তার মানে কঠিন লেগেছিল ক্লোজ প্যাসেজ, এবার আমি ক্লোজ প্যাসেজের জন্য গেলাম। আধা ঘন্টায় সব শেষ করে ফেলছি। 1 ঘন্টায় আমাকে ক্লোজ প্যাসেজ এন্ড প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্ন উত্তর আমার কাছে সহজ লাগতেছে, মনে হচ্ছে পারবো। হাতে আছে 1 ঘন্টা, আমি ক্লোজ প্যাসেজে 15 মিনিট সময় দিই। 15 মিনিট কঠিন, ব্যাপারটা কঠিন, কোনো কিছু করার নাই, লাক, ভাগ্য, মেনে নিতে হবে। তো তাহলে 15 মিনিট একদম কাটায় কাটায় ঘড়ি ধরে, ঠিক এতক্ষণে 30 মিনিট হয়ে গেছে, যে আওয়ারে শুরু হয়েছে তার থেকে ঘড়ি কাটায় 30 মিনিট শেষ। হাতে আছে আর 1 ঘন্টা। এবার আমি 15টা মিনিট সময় দিয়ে ক্লোজ প্যাসেজটা ট্রাই করি। ঠিক আছে, ক্লোজ প্যাসেজটা ট্রাই করে 15 মিনিটে দেখলাম আমি খেটে খুঁটে 8টা শূন্যস্থান পূরণ করতে পেরেছি, কিংবা 7টা, কিংবা 8টা। ঠিক আছে, 16 কিংবা 14 পর্যন্ত আমি অ্যান্সার করতে পেরেছি। ওকে, 15 মিনিট এর বেশি আমি দেইনি। আমি ব্যাক করি কোশ্চেন আনসারে, আমি কোশ্চেন আনসারে ব্যাক করে কোশ্চেন আনসার লেখা শুরু করলাম।
ইজি লাগছে, আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো 6টা কোশ্চেন অ্যান্সার লিখতে। আমার হাতে 45 মিনিট সময় আছে, 45 মিনিট আছে, যেহেতু 15 মিনিট ওখানে খরচ করলাম। তো ইজিলি আমি প্রশ্ন উত্তর গুছিয়ে গুছিয়ে লিখে দিয়ে আসতে পারলাম। তো এইটা গেল আমার টোটাল প্যাকেজ, আমি ফুল অ্যান্সার করলাম। এবং 45 মিনিটের মধ্যে এটা লিখে সবকিছু শেষ শেষ করে আমার না আরো 5 মিনিট সময় থাকবে শূন্যস্থানে, আরো দুইটা শূন্যস্থান যে আমি বাদ দিয়ে আসছে, ওই দুইটা শূন্যস্থানের ওয়ার্ড লেখার জন্য আমি আরো 4-5 মিনিট সময় পাবো, রিভিশনের সময় আমি লিখে দিতে পারবো। এবং এখানে আমি লিখে দিব, যেহেতু আমি 15 মিনিট সময় দিয়ে 7টা শূন্যস্থান কিংবা 8টা শূন্যস্থান পর্যন্ত অনেকটাই কাছাকাছি পর্যন্ত আমার কনফিডেন্সের জায়গা থেকে আমি করে দিতে পেরেছি। তো বাকি 2-3টা আমি বসাই দিতে পারবো, বসাই দিলাম, ঠিক আছে। এভাবে করে ফুল অ্যান্সারটা আমি করে আসলাম। বাট যদি ক্লোজ প্যাসেজটা সহজ লাগে তখন তো আমি সাথে সাথেই করে ফেললাম। সাথে সাথে করলে আর কত মিনিটই বা লাগবে, 10 মিনিট ধরলাম। এই সাথে সাথে লিখে তো আমি 10 মিনিটে লিখলাম, 10 মিনিটস। তাইলে হিসাব করো, 15 মিনিট সন্ধি বাগধারা, 10 মিনিট শূন্যস্থান পূরণ, 10 মিনিট এমসিকিউ, 35 মিনিটস গেল আমার হলো গিয়ে সবকিছুতে। এখনো আমার হাতে সময় আছে কতক্ষণ, 55 মিনিট, 55 মিনিট। এবার যদি এটা কঠিনও হয়ে থাকে, যদি এটা এই সহজ এবং কঠিনের প্যাকেজ যদি ধরি, 55 মিনিট ইউজ টাইম, অনেক টাইম, ঠিক আছে। তো এখানেও আমি এই জিনিসটা লিখে ফেলতে পারতেছি, মানে আলটিমেটলি ফুল অ্যান্সার করার মতো আমার কথাটা যে যা বললাম সেটা যদি শুনো, ফুল অ্যান্সারটা তুমি করতে পারবা। যে কোশ্চেনই কঠিন থাকুক না কেন, তুমি ফুল অ্যান্সারটা করতে পারবা। মনে রাখতে হবে, কোশ্চেন যদি কঠিন হয়, ইন জেনারেল যদি কঠিন হয়, এ স্টার ক্যান্ডিডেট বলতেছে ভাই প্রশ্নটা কঠিন লাগছে, তার মানে সবার জন্য এটা কঠিন লাগছে। কঠিন যদি হয় তাহলে একটা গ্রেড বাউন্ডারি নেমে আসবে, এমন হয়ে যাবে যে 160-তে এ স্টার এসে পড়তেছে, কিংবা হ্যাঁ 160 নিচে নামে না, 160-তে ধরো এ স্টার এসে পড়তেছে, তুমি এইখানে অলরেডি 78 পেয়ে যাচ্ছ পেপার 1-এ। তাহলে আর তোমাকে 90 লাগছে, 90 তুমি তুলতে পারবা কঠিন হইলেও, মানে এতও তো কঠিন হবে না, তাই না? তো ওইভাবে কিন্তু পারা যাবে। তো এটা গেল হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, একটু গুছিয়ে নাও। সন্ধি বাগধারা বাক্য রূপান্তর 15 মিনিট, শূন্যস্থান পূরণ সহজ লাগছে 10 মিনিট, এমসিকিউ 10 মিনিট, 35 মিনিটস, অ্যান্ড কোশ্চেন আনসার ওয়ার্ড মিনিং 55 মিনিটস, টোটাল 1 আওয়ার 30 মিনিটস। যদি কঠিন লাগে, সন্ধি বাগধারা বাক্য রূপান্তর 15 মিনিট, এমসিকিউ 10 মিনিট, 25 মিনিট। তারপরে প্রশ্ন উত্তরটা সহজ কিন্তু এটা কঠিন, তাইলে একভাবে করলা। আর যদি দুইটাই কঠিন লাগে অবশ্যই কোশ্চেন অ্যান্সার আগে লিখবা। যদি দুইটাই কঠিন হয়, এটাও কঠিন যদি হয়, দুইটাই কঠিন লাগছে, তাইলে এটা অবশ্যই আগে লিখবা। এটা খুব তাড়াতাড়ি লিখে ফেলবা। আমি কঠিনের ক্ষেত্রে কি করা লাগে সেটা আমি বলছি, সেটা তাড়াতাড়ি লিখে ফেলে মিনিমাম এখানে তুমি 15 মিনিট হাতে রাখবা, কিংবা 20 মিনিট হাতে রাখবা, যাতে শূন্যস্থান পূরণটা তুমি সময় দিতে পারো। এভাবে করে শেষ করলাম। মাথায় রাখতে হবে যে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে বক্সে যে 10টা শব্দ দেওয়া থাকবে, এই যে 10টা শব্দের অর্থ খোঁজার দরকার নাই, কোনো দরকার নাই। তুমি প্যাসেজটা পড়ো, প্যাসেজটা পড়ে শব্দের অর্থগুলো বারবার বসানোর চেষ্টা করো। দ্যাটস বেটার। তুমি বলবা যে স্যার কতবার একই শব্দ দেখবো, হ্যাঁ দেখো, ওই 10টা শব্দ, এই 15টা শব্দের অর্থ খোঁজার থেকে ওই বারবার শব্দগুলো বসানোর চেষ্টা করাটা বেশি ভালো এবং কম সময় খরচ করবে। বিশ্বাস না হলে একটু দুইটা প্র্যাকটিস করে দেখো, তাহলে বুঝতে পারবা। তো বক্সের 15টা শব্দের অর্থ বোঝার দরকার নাই, ভাবার দরকার নাই। কারণ ওখানে 5টা শব্দের অর্থ তোমার ব্যবহার করা লাগবে না, 5টা শব্দ ব্যবহার করা লাগবে না, তুমি সেগুলো নিয়ে সময় ব্যয় করতে পারো, সেই সময়টা ব্যয় করার দরকার নাই। তুমি 10টা শূন্যস্থান খুঁজতেছো তো, 10টা শূন্যস্থান করার জন্য 10টা ওয়ার্ড খুঁজতেছো তো, তুমি বারবার এটার দিকে লুক, দেখো 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 দেখো, খুঁজো, হয়ে যাবে। বাগধারার ক্ষেত্রেও same। আর প্রশ্ন উত্তরের ক্ষেত্রে ওয়ার্ড মিনিং তো বললাম, 2-3টা পারবা। আর 2-3টা যদি কঠিন লাগে, সেই ক্ষেত্রে তুমি প্যাসেজের লাইনটা ভালো করে পড়ে অর্থটা বোঝার চেষ্টা করবে, এলাবোরেট করে লিখবা, কিন্তু দুইটা না, অথবা লিখবা না, অর লিখবা না, এলাবোরেট করে লেখো সমস্যা নেই, অর লিখবা না। তাহলে এইভাবে করে ওয়ার্ড মিনিংটা দিবা। প্রশ্ন উত্তরগুলোর ক্ষেত্রে প্রশ্ন উত্তরগুলো যদি তোমার কাছে কঠিন লাগে, যেটা উচিত না, একদম ইলিগাল, সেটাও বলতেছি যে প্যাসেজ থেকে লাইন তুলে দাও, মানে ইনফরমেশন তুলে দাও। মূল কাজটা হচ্ছে ভালো অ্যান্সার, ভালো মার্কসের জন্য প্রশ্ন তুলে দেওয়া যাবে না, ঠিক আছে। প্রশ্ন তুলে দিবা না, কিন্তু যখন তোমার সময় নাই, শেষ, তুমি পারতেছো না, এত অর্গানাইজ করতে পারতেছো না, সেই মোমেন্টে তুমি ওখান থেকে ইনফরমেশন নাও, নিয়ে নিয়ে লেখো, কিন্তু লেখো, খালি রেখো না, ঠিক আছে। ওভাবে 6টা প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে। এখন কতটা ভালো করলে, কতটা
ইমপ্রুভ করলে তোমার সিক্সে সিক্স দিবে, এই চিন্তা করো না। এখানে নর্মালি ফাইভ ইজিলি পাওয়া যায়, আমি নর্মালি ফোর দেই। আমার কাছে যারা মোটামুটি লিখতে পারে তাদেরকে আমি ফোর দিয়ে থাকি, কিন্তু এটা ওই যেখানে ফাইভটা পাওয়া যায় ইজিলি। আর সিক্সটা আসলে পুরোপুরি টিচারের উপর ডিপেন্ড করে, টিচার যদি ভাল লাগে তোমার অ্যান্সারটা তাহলে সে সিক্স দিবে। তো সিক্স অ্যান্ড ফাইভ নিয়ে তুমি টেনশন করো না তোমরা। আমি যেভাবে আমার অন্তত সরাসরি শিক্ষার্থী যারা আসো তাদেরকে আমি পড়িয়েছি, তারা অন্তত ফাইভ পাবা, ম্যাক্সিমামই ফাইভ পেয়ে যাবা, যদি উত্তরগুলো ঠিক মতো সিলেক্ট করতে পারো। ইনশাল্লাহ সেটা সিলেক্ট করতে পারবা, তাহলে ফাইভ পেয়ে যাচ্ছে। এখন ফাইভ পেয়ে যদি বলো স্যার সিক্স কিভাবে পাবো, আমাকে গাইড করো, আমি কিভাবে গাইড করবো বলো? সেটা তো গাইড করতে পারতেছি না। কারণ হচ্ছে সেটা তো যিনি দেখবেন তার উপর ডিপেন্ড করে। তো এবং ওই সিক্স এর উপর বেস করে তোমার এজটা কখনো ডিপেন্ড করবে না। ফাইভ করে পেলেও তোমার এজটা এসে পড়বে। বারবার তো বলতেছি, পেপার ওয়ানটা ভালো দিয়েছো, পেপার টু এর ফুল আনসার করো, সন্ধি বাগ দ্বারা বাক্য রূপান্তর থেকে ফুল মার্কস নিয়ে আসো। শূন্যস্থান পূরণটা আনসিন, তবুও যদি তুমি ম্যাক্সিমাম নাম্বার নিয়ে আসতে পারো, এমসিকিউ সহজ থাকবে, নিয়ে আসতে পারো। প্রশ্ন উত্তরে এখান থেকে এক নাম্বার দুই নাম্বার কাটা গেলেও কোনো শব্দার্থ যদি দুইটা ভুলও করো, না লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এস তো থাকবে। যদি তুমি বাকিগুলো সুন্দর করে করতে পারো, তাহলে ওই জায়গাটাতে ফোকাস করো, ওই জায়গাটাতে সময় দাও, ওই জায়গাটাতে প্র্যাকটিস করো, ঠিক আছে? যদি উম আর কোনো প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন করতে পারো, ঠিক আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমার মনে হয় আমি অনেকক্ষণ ধরে অনেকটা আলোচনা করলাম সবগুলো বিষয় নিয়ে। আমার সবার কাছে অনুরোধ থাকবে, আমি জানি না কে কে কতটুকু শুনতেছো, কিন্তু সবাইকে বলবো পুরোটা শোনার চেষ্টা করতে। তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। সবার জন্য অনেক অনেক দোয়া, দোয়া রইলো 2025 সালের জন্য। এটাই শেষ ভিডিও, এবং আশা করতেছি সবাই খুব ভালো একটা রেজাল্ট করবে। বাংলার পেপার ওয়ানটা যেভাবে প্রেজেন্ট হলো, আমি তো প্রশ্নটা দেখি নাই, কিন্তু যা শুনলাম তাতে আমার মনে হচ্ছে যে এবার 24 এর থেকে খুব বেশি ডিফারেন্স হবে না, কিন্তু একটু ইজিয়ার ভার্সনে আসবে, পেপার টুটা একটু ইজিয়ার হয়ে আসবে বলে আমার মনে হচ্ছে, আমার মন বলতেছে। সুতরাং সেই জায়গা থেকে তোমরা পারবে। তো পেনিক হয়েও না, এবার ইংলিশটা দাও, তারপর বাংলাটা দাও, এরপরে অনেকগুলো পরীক্ষা, এপ্রিলটা শেষ হলে অনেক অনেক পরীক্ষা আসতে থাকবে। প্রত্যেকটা পরীক্ষা যেন সুন্দরভাবে দিতে পারো, প্রত্যেকটা সাবজেক্টে নিজের পছন্দের সাবজেক্টটা যেন ভালোভাবে দিতে পারো, সেগুলোতে অবশ্যই যোগ দাও। প্রচন্ড গরম পড়তেছে, পানি খাও ঠিকঠাক মতো, সুস্থ থাকো, মানসিক কোনো প্রেশার নিও না, এবং পারতপক্ষে পড়ালেখার সাথেই থাকো। ম্যাক্সিমাম টাইমটা এই সময়টা দাও, কারণ সারা বছর কি করছো না করছো যাই হোক না কেন, এই সময়টা দেওয়া প্রত্যেকটা পরীক্ষার আগ দিয়ে সুন্দরভাবে দাও, পেনিক না হয়। রিসোর্সেস সবগুলো সাবজেক্টে আমি জানি আছে, অনেক আছে। সেই রিসোর্সেস গুলো নিয়ে বসে ধীরে সুস্থে, অন্যের সাথে ডিসকাশনের এত দরকার নেই, নিজের জায়গা থেকে দেখো, নিজের প্রিপারেশনের জায়গা থেকে। না বুঝলে একটা কিছু না পারলে তখন একটা ফ্রেন্ডের হেল্প নিতে পারো, কিন্তু ও কি লিখলো, ও কত ভালো লিখলো, আমি কত খারাপ লিখলাম, এইরকম ডিসকাশন গুলো খুবই নিরর্থক, খুবই নিরর্থক, ঠিক আছে? সবার জন্য অনেক শুভকামনা, ভালো থাকো।